ডয়চে ভেলে ও নেত্র নিউজের অনুসন্ধানে গুম খুনের সঙ্গে প্রধানমন্ত্রীর সংশ্লিষ্টতার অভিযোগ। এবং সর্বশেষ জানাবো শিক্ষার্থীদের ওপর পুলিশের হামলায় অ্যামনেস্টির উদ্বেগ। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবার বিস্তারিত। ডয়চে ভেলে ও নেত্র নিউজের অনুসন্ধানে গুম খুনের সঙ্গে প্রধানমন্ত্রীর সংশ্লিষ্টতার অভিযোগ। প্রতিবেদনে বলা হয়েছে, সেনা এবং পুলিশ সদস্যদের সমন্বয়ে গঠিত র্যাবকে নিয়ে গত কয়েক মাস ধরে ডয়চে ভেলের ইনভেস্টিগেটিভ ইউনিট এবং সুইডেন ভিত্তিক নেত্র নিউজ যৌথ অনুসন্ধান চালিয়েছে। প্রতিষ্ঠার 2 দশক পর এই প্রথম র্যাবের সাবেক 2 কর্মকর্তা নিজেদের পরিচয় নিশ্চিত করে সংবাদ মাধ্যমের কাছে ক্রস ফায়ারে হত্যাকাণ্ড সংগঠিত করার পুরো প্রক্রিয়াটি বর্ণনা করেছেন। তাদের একজন সরাসরি ক্রস ফায়ারের নামে সাজানো বিচার বহির্ভূত হত্যাকাণ্ডের সাথে জড়িত ছিলেন, আরেকজন খুব কাছে থেকে এমন হত্যাকাণ্ড প্রত্যক্ষ করেছেন। তাদের বক্তব্যে অভিযোগ উঠেছে যে বাংলাদেশ সরকারের সর্বোচ্চ পর্যায়ের নির্দেশনা মোতাবেকই র্যাব রাজনৈতিক বিরোধী নেতাকর্মীদের হত্যা করে থাকেন। হুইসেল ব্লোয়ার র্যাবের একজন অফিসার জানিয়েছেন, র্যাব যদি জানতে পারে যে তিনি গণমাধ্যমের সঙ্গে কথা বলেছেন, তাহলে তিনি যে বাহিনীতে কাজ করেছেন সেই বাহিনী তাকে মেরে ফেলতে পারে। ডয়চে ভেলে তাদের স্বীকারোক্তির সত্যতা যাচাই করেছে এবং বিশেষজ্ঞ মানবাধিকার কর্মী এবং অন্যান্য সূত্র যেমন পুলিশ ও পোস্টমর্টেম প্রতিবেদন, বিভিন্ন মামলার তথ্য ভাণ্ডার এবং একটি বিচার বহির্ভূত হত্যাকাণ্ডের অডিও রেকর্ড যাচাই করার মাধ্যমে এ বিষয়ে নিশ্চিত হয়েছে। ডয়চে ভেলেকে সাক্ষাৎকার দেয়া 2 ব্যক্তি দেয়া তথ্য অনুযায়ী সরকারের গুরুত্বপূর্ণ ব্যক্তিরা রাজনৈতিক স্বার্থে এই এলিট বাহিনীকে ব্যবহার করেন। অভিযোগ রয়েছে, সর্বোচ্চ কর্তৃপক্ষ থেকে এসবের অনুমোদনও দেয়া হয়। লক্ষ্যবস্তু যদি রাজনৈতিক ব্যক্তি হয়, তাহলে কেবল উচ্চ পর্যায়ের সুস্পষ্ট অনুমোদনের পরিপ্রেক্ষিতেই এটি বাস্তবায়ন করা হয়। সাক্ষাৎকার দেয়া এক ব্যক্তি বলেন, এসব ক্ষেত্রে সিদ্ধান্ত সর্বনিম্ন স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে আসবে, যা স্বরাষ্ট্রমন্ত্রী এই আদেশটা প্রদান করে থাকে। অন্য সাক্ষাৎকারদাতা বলেন, প্রধানমন্ত্রীর অনুমোদন ছাড়া স্বরাষ্ট্রমন্ত্রী এমন কোনো নির্দেশ দেন না। তিনি সরাসরি আওয়ামী লীগের প্রধান এবং বাংলাদেশের বর্তমান প্রধানমন্ত্রী শেখ হাসিনার কথা বলেন। 2009 সাল থেকে দেশের ক্ষমতায় আছেন। তিনি আরও বলেন, যেসব টার্গেটকে স্বরাষ্ট্রমন্ত্রী বা তারও ওপরের কেউ, যেমন বাংলাদেশের প্রধানমন্ত্রী নির্ধারণ করে দেন, তাদের বিষয়টি প্রাধান্য দিয়ে দেখা হয়। চেইন অব কমান্ড বিষয়ে বিস্তারিত বলা ছাড়াও এই 2 তথ্যদাতা অভিজাত এই বাহিনীর ভেতরের অনেক তথ্য উন্মোচন করেছেন। ডয়চে ভেলে এবং নেত্র নিউজ এই বিষয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয় এবং প্রধানমন্ত্রীর কার্যালয়ের সঙ্গে তারা যোগাযোগ করেছে। স্বরাষ্ট্র মন্ত্রণালয় বিষয়টি অস্বীকার করেছে এবং এসব অভিযোগকে বিভ্রান্তিকর এবং রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত বলে প্রত্যাখ্যান করেছে। ডয়চে ভেলেকে দলীয় দৃষ্টিভঙ্গি প্রচার না করার বিষয়ে সতর্ক করেছে মন্ত্রণালয়। তবে প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে কোনো উত্তর দেয়া হয়নি। ডেথ স্কোয়াড নিয়ে ডয়চে ভেলে ও নেত্র নিউজের অনুসন্ধানে যা জানা যায়, কোনো টার্গেটকে যখন মেরে ফেলার সিদ্ধান্ত নেওয়া হয়, তখন বেশ কিছু পদক্ষেপ সতর্কতার সঙ্গে গ্রহণ করা হয়। প্রথমত, একটি স্থান নির্ধারণ করা হয়। লোকচক্ষুর আড়ালের একটি স্থান বেছে নেওয়া হয়, যাতে কোনো সম্ভাব্য সাক্ষী না থাকে। ঢাকায় এমন এক জায়গা হচ্ছে শহরের মধ্য দিয়ে বয়ে যাওয়া দূষিত তুরাগ নদীর তীরে। আরেকটি হচ্ছে কক্সবাজার এবং টেকনাফের মধ্যকার 80 কিলোমিটার দীর্ঘ মেরিন ড্রাইভের কিনারা। এরপর সাধারণত গভীর রাতে যখন রাস্তা জনমানব শূন্য থাকে এবং দোকানপাটও বন্ধ হয়ে যায়, কোনো কিছু বুঝতে না দিয়ে টার্গেটকে আটকে চোখ বেঁধে একটি বেসামরিক গাড়িতে তুলে নির্ধারিত স্থানে নিয়ে যাওয়া হয়। এরপর টার্গেটকে গুলি করে তার রক্তক্ষরণে মৃত্যু হওয়া অবধি অপেক্ষা করা হয়। যখন তাদের নড়াচড়া বন্ধ হয়ে যায়, তাদের চোখের কাপড় খুলে ফেলা হয়। কোনো চিহ্ন না রাখার জন্য চোখ বাঁধা হয় নরম কাপড় দিয়ে। এরপর তাদের হাতের বাঁধনও খুলে ফেলা হয়। এরপর দৃশ্যপট সাজানো হয়। কি গল্প বলা হবে তার উপর নির্ভর করে নিহতের শরীরে নানা প্রমাণ সাজিয়ে রাখা হয়। যদি গল্পটি 2 গ্যাং এর মধ্যে মারামারির হয়, তাহলে মাদক এবং ইয়াবা মৃতের সঙ্গে রাখা হয়। সন্দেহভাজন জিহাদি হলে তার শরীরের পাশে ধর্মীয় কাগজপত্র রেখে দেওয়া হয়। উভয় ক্ষেত্রে টার্গেটের সঙ্গে আগ্নেয়াস্ত্র রেখে দেওয়া হয়। তিনি জানান, এইসব অস্ত্র অনানুষ্ঠানিকভাবে ভারত থেকে পাচার করে আনা হয়। এরপর ফাঁকা গুলি করে বুলেটের খোসা মাটিতে ফেলে রাখা হয়। কিন্তু কিছু বিরল ক্ষেত্রে র্যাব একেবারেই নীরবে কাজ করে। ভিকটিমদের তুলে নিয়ে কোনো চিহ্ন রাখা হয় না। কখনো কখনো কয়েক সপ্তাহ, কয়েক মাস, এমনকি কয়েক বছর পর্যন্ত তাদের কোনো খোঁজ পাওয়া যায় না।
এসব ঘটনাকে গুম বলে উল্লেখ করা হয়। বাংলাদেশ জুড়ে এখনও শত শত মানুষ এভাবেই নিখোঁজ রয়েছেন। বছরের পর বছর ধরে র্যাবের লক্ষ্যবস্তুতে পরিণত হয়েছে রাজনৈতিক ব্যক্তিরাও। র্যাব এবং অন্যান্য আইন প্রয়োগকারী সংস্থা শত শত রাজনৈতিকভাবে সক্রিয় বেসামরিক ব্যক্তিকে অপহরণ করেছে, যারা আর ফিরে আসেনি, জানান এসব ঘটনার দিকে নজর রাখা অ্যাক্টিভিস্টরা। র্যাবের ব্যাপারে এমন অনুসন্ধান এর আগে করেছিল সুইডিশ রেডিও 2017 সালের এপ্রিল মাসে। যাদের প্রশিক্ষণ দিয়ে খুনি বানায় তাদের একটি প্রশিক্ষণের অডিও রেকর্ড পেয়েছে সুইডিশ রেডিও, যার খুব অল্প অংশ তারা প্রচার করেছে। তারা বলেছে যে ব্যক্তি এই রেকর্ড ইংরেজিতে অনুবাদ করেছে সে অস্থির হয়ে গিয়েছিল, বারবার সেই প্যানেল থেকে বের হয়ে পানি খাচ্ছিল। অডিওতে র্যাবের উচ্চ পদস্থ এক কর্মকর্তাকে বলতে শোনা যায়, তোমরা যদি তাকে খুঁজে পাও, শুট অ্যান্ড কিল হিম, যেখানেই থাকুক। এরপর তার পাশে একটি অস্ত্র রেখে দাও। বিচার বহির্ভূত হত্যার এমন রোমহর্ষক নির্দেশ দেওয়ার পর পুলিশের এলিট ফোর্স কিভাবে কাকে হত্যা করবে, এসব তালিকা কিভাবে নির্বাচন করে, এসব নিয়ে কথা বলতে শোনা যায়। এমনকি এই কর্মকর্তা নিজেই যে অসংখ্য হত্যার সাথে জড়িত তা নিজেই উল্লেখ করেন। র্যাব কর্মকর্তা বর্ণনা করেন কিভাবে পুলিশ সন্ত্রাসীদের কাছ থেকে ঘুষ নেয়, এমনকি তারা অবৈধ অস্ত্র কিনে মানুষকে খুন করে সেই অস্ত্র তার পাশেই রেখে দেয়। আসলে সাধারণ মানুষ কখনো অবৈধ অস্ত্র রাখে না, কিন্তু পুলিশ যাকে হত্যা করছে তারও পুলিশকে হত্যার উদ্দেশ্য ছিল এই ধরনের বিষয় প্রমাণের জন্য। বলতে গেলে আত্মরক্ষার্থে তারা গুলি ছুড়ল। এই বক্তব্যের যথার্থতার জন্য নিহতের পাশে অস্ত্র রেখে দেয়া হয়। 2 ঘন্টা ব্যাপী এই গোপন রেকর্ডিং এ র্যাব যে হত্যা এবং জোরপূর্বক গুম করে এই বিষয়টি এই কর্মকর্তা তার বক্তব্যে বারবার উল্লেখ করেন। নেত্র নিউজ ও ডয়েচে ওয়েলের অনুসন্ধানী সাংবাদিকদের কাছে এভাবেই সাজানো ক্রসফায়ারের একজন মানুষের মৃত্যুর মুহূর্তটি বর্ণনা করেছিলেন র্যাবের একজন সাবেক কমান্ডার, যিনি নিজেই প্রত্যক্ষভাবে একাধিক ব্যক্তিকে ক্রসফায়ারে হত্যার সঙ্গে জড়িত ছিলেন। তিনি বলেন, আমি একদিন ঘড়ি ধরেছিলাম যে অপারেশনটা আমি করেছি। ইট টেকস অ্যাটলিস্ট 20 মিনিটস, 20 মিনিটস পর্যন্ত একটা শব্দ আসতে থাকে, তারপর আস্তে আস্তে শেষ, একটা গোঙানির শব্দ, কারণ হার্ট তো আর পাম্প করতে পারে না ব্লাড, সো কণ্ঠ থেকে একটা শব্দ বের হতে থাকে। আপনি বুঝবেন ওই মানুষটা অক্সিজেন খুঁজছে কিন্তু অক্সিজেন পাচ্ছে না। এই সাবেক র্যাব কমান্ডারের ভাষ্য এবং প্রখ্যাত জার্মান সংবাদ মাধ্যম ডয়েচে ওয়েলে ও নেত্র নিউজের সঙ্গে যৌথ অনুসন্ধানে বাংলাদেশে বিচার বহির্ভূত হত্যাকাণ্ডের এমন বিভীষিকাময় চিত্র উঠে এসেছে। জানা যায়, গুমের ক্ষেত্রে তারা সাধারণত 3 ধরনের কৌশল ব্যবহার করে থাকেন। 1, টার্গেটকৃত ব্যক্তিকে অপহরণ, 2, তাকে হত্যা করা ও 3, তার লাশ চিরতরে গুম করে ফেলা। আলাপকালে তিনি বলেন, কোনো লাশ নদীতে ফেলে দেওয়ার আগে তারা লাশের সাথে ভারী ইট বেঁধে দেয়। সেই কর্মকর্তা আরও কথা বলে, যা অনেকটা সিনেমার মতো। যেসব অফিসার এই ধরনের অপারেশনে যায় তারা অনেকে নিখুঁতভাবে এই কাজ করে। এটাও সত্য, গুম এরপর হত্যা, এই ধরনের কাজে সব পুলিশ দক্ষ না। তাই এই ধরনের অপারেশনে কোনো প্রকার ক্লু বা সামান্য চিহ্ন যাতে না থাকে, এমনকি আমাদের আইডি কার্ড, আমাদের গ্লাভস পরতে হয় যাতে আঙুলের ছাপ পাওয়া না যায়, এমনকি জুতার মধ্যেও আলাদা আবরণ লাগানো যায়। ওই কর্মকর্তার মতে রাজনীতিতে বিরোধী দলের বিশাল একটা অংশকে নিশ্চিহ্ন করাই এই ধরনের অপারেশনের লক্ষ্য। এই র্যাব কর্মকর্তা বলেন, আসলে র্যাব যাদেরকে ধরে নিয়ে আসে তাদের ভাগ্য আসলে উপরের নির্দেশের ওপর নির্ভর করে। তিনি এই গোপন রেকর্ডিংয়ে গুমকৃত ব্যক্তিদের ওপর কিভাবে অত্যাচার করা হয় এই বিষয়গুলোও বলেন। আসলে একটা অন্ধকার কক্ষের ঠিক মাঝখানে একটি হালকা আলোর বাতি দিয়ে গ্রেফতারকৃত ব্যক্তিকে নগ্ন অবস্থায় ঝুলিয়ে রাখা হয়, তাকে হ্যান্ডকাফ পরিয়ে রাখা হয় আর তার অন্ডকোষে ইট বেঁধে দেওয়া হয়। ইটের ওজনের কারণে তার অন্ডকোষ অনেকটা মুচড়িয়ে যায়, যার ফলশ্রুতিতে এই ধরনের ব্যক্তি অবচেতন হয়ে যায় আর বোঝাই যায় না সে মৃত না জীবিত। নির্মম নির্যাতন, গুম ও বিচার বহির্ভূত হত্যা ইত্যাদি কারণে র্যাব ইতোমধ্যেই শুধু বাংলাদেশেই না সারা বিশ্বে র্যাব সরকারি সন্ত্রাসী বাহিনী হিসেবে পরিচিত পেয়েছে। ক্রসফায়ারের নামে কথিত সন্ত্রাসী বা অপরাধীদের হত্যার কারণে দেশীয় ও আন্তর্জাতিক মানবাধিকার সংস্থা এবং গণমাধ্যমগুলো 2004 সাল থেকে র্যাবকে একটি রাষ্ট্রীয় জল্লাদ বাহিনী বা ডেথ স্কোয়াড হিসেবে আখ্যায়িত করে আসছে। প্রিয় দর্শক, এই ছিল এখনকার সর্বশেষ সংবাদ। আপডেট সব সংবাদ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করে রাখুন।